48 দলের বিশ্বকাপ অবশেষে শেষ হলো। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন স্পেনকে। 16 বছরের আক্ষেপ ঘুচিয়ে তারা কিন্তু দ্বিতীয়বারের মতন নিজেদের শিরোপা ঘরে তুলে নিয়েছে এবং এসব বিষয় নিয়েই পুরো ওয়ার্ল্ড কাপে আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্জনা আইভি রোড টু নিউ ইয়র্কের বিশেষ আয়োজন নিয়ে। তবে আজকে রোড টু নিউ ইয়র্কের এই শেষ পর্বে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাতে চাচ্ছি। নিজেকে হারিয়ে খুঁজে ফিরলেন লিওনেল মেসি। ছন্ন ছাড়া ফুটবলে হতাশ করলো আর্জেন্টিনা, আর 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ফিরে পেল অপরাজিত স্পেন। ইয়ামালদের ভাগ্য সহায় না হয় ম্যাচ করায় অতিরিক্ত সময়ে 10 জনের আর্জেন্টিনা যখন পেনাল্টির অপেক্ষায়, তখন 106 মিনিটে মেসিদের স্বপ্ন ভাঙেন ফেরান তোরেস। সেই গোলেই 2010 সালের পর আবারও সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরল ইনিয়েস্তা ক্যাসিয়াসদের উত্তরসূরিরা। শিরোপার শেষ লড়াইয়ে মুখোমুখি দুই বিশ্ব চ্যাম্পিয়ন। একাদশে 3 পরিবর্তন নিয়েও যেন ছন্ন ছাড়া আর্জেন্টিনা। বলের একচ্ছত্র দখল নিয়ে শুরুতেই আক্রমণ স্পেনের, তবে লামিনে ইয়ামালের দুর্বল শট প্রতিহত করেন এমি মার্টিনেজ। প্রথমার্ধের বাকি সময়ে খুঁজে পেতে কষ্ট হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠ জুড়ে দেখা মিলেছে কেবল স্পেনের পাসের প্রদর্শনী। 65% বলের দখল রেখে পাস 363টি, 3টি আক্রমণে 2টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা পাস দিয়েছে মাত্র 200টি, নেই কোনো আক্রমণ। নিজের ছায়া হয়েছিলেন লিওনেল মেসি। এরপর 27 মিনিটের বিরতি। শাকিরা বিবারদের মনোমুগ্ধকর পারফরমেন্সও পাল্টাতে পারেনি দৃশ্যপট। স্পেনের একের পর এক আক্রমণে দিশেহারা আর্জেন্টিনা শিবির। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে একবারও বল স্পর্শ করতে পারেনি আর্জেন্টিনা। 1966 সালের পর বিশ্বকাপ ফাইনালে এমনটা হয়েছে 3 বার, যার 2টিতেই আলভিসেলেস্তাদের নাম। বিরতির পরও মেসি মার্টিনেজদের দর্শক বানিয়ে একের পর এক আক্রমণ করে গেছে স্পেন। 68 মিনিটে ইয়ামালের ক্রস থেকে ফেরান তোরেসের দারুণ হেড ফিরিয়ে আর্জেন্টিনার ত্রাণকর্তা সেই এমিলিয়ানো মার্টিনেজ। ইনজুরি সময়ে কুবার্সিকে ফাউল করে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। সেট পিসে লামিন ইয়ামালের সামনে প্রায়শ্চিত্তের সুযোগ, তার মাপা শটে আবারও দেয়াল হয়ে দাঁড়ালেন পুরো আসরে নিষ্প্রভ থাকা এমিলিয়ানো মার্টিনেজ। সব মিলিয়ে প্রতিহত করেন 10টি আক্রমণ। বিপরীতে নির্ধারিত সময়ে স্পেনের ডি বক্সে মাত্র একবারই বল স্পর্শ করতে পেরেছে আলভিসেলেস্তারা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচেও স্পেনের আধিপত্য। গোলের দেখাও পেয়ে যায় লা রোহারা, কিন্তু নিকো উইলিয়ামসের উদযাপনে বাদ সাধেন রেফারি, বাজান ফাউলের বাঁশি। তবে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। নিকোর অ্যাসিস্টে ডেডলক ভাঙার সঙ্গে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেন ফেরান তোরেস। কোন রূপকথা হয়নি প্রত্যাবর্তনের গল্প লেখা। অধিনায়ক হিসেবে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলে 2টিতেই হতাশা সঙ্গী এলেমতেনের। আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো উত্তর আমেরিকা থেকে বিশ্বকাপ ট্রফি ইউরোপে নিয়ে গেল স্পেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। Korean super spicy flavor Mr. Noodles. Oh, bro, what a chal. রোড টু নিউ ইয়র্কে এই পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসনুর রহমান। ইউরো চ্যাম্পিয়নের মুকুট পরার পর এবার বিশ্বকাপের মুকুট। 16 বছরের আক্ষেপ ঘুচল স্প্যানিশদের। রেকর্ড সেভ আর 800 পাসেই কি হারলো আর্জেন্টিনা, কি মনে হচ্ছে? আর্জেন্টিনা আসলে এই ম্যাচের আগে আমি 2-1টি এপিসোড আগে একটা স্ট্যাট দেখেছিলাম, বা একটা ফাইনালে যাওয়ার রাস্তাটা দেখেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্পেন আসলে ফাইনালে আসার আগে তারা ফ্রান্সকে হারিয়েছে, তার আগে তারা বেলজিয়ামকে হারিয়েছে, তার আগে তারা পর্তুগালকে হারিয়েছে। তো তারা বড় বড় দলগুলোর সঙ্গে খেলে এসেছে, তাদের ভুল ত্রুটিগুলো কিন্তু তারা শুধরে আরও শানিত হচ্ছে। পক্ষান্তরে যদি আপনি আর্জেন্টিনার কথা দেখেন, তারা কেপ ভার্দের থেকে শুরু করে ইজিপ্ট, তারা কিংবা আপনি যদি বলেন সুইজারল্যান্ড, তারা এমন দলগুলোর বিপক্ষে খেলেছে, তারা সবাই লো ব্লকে খেলেছে এবং কাউন্টার অ্যাটাক করেছে। একই ধরনের দলের বিপক্ষে তারা খেলেছে এবং এই ধরনের মিডফিল্ড ব্যাটেল যেখানে পাসিং হবে, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি তাদের ফেস করতে হয়নি। আমার কাছে মনে হয় যে হঠাৎ করে আর্জেন্টিনা একটা বড় ব্যাটেলের মধ্যে পড়েছে, সেটাই হয়তো তাদের এত খারাপ পারফরমেন্সের মূল কারণ। যাই হোক, তারপর আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখাই, দর্শকদের দেখাতে চাই যে ম্যাচে বল পজিশন, আক্রমণের সংখ্যা কতটা এগিয়ে ছিল স্পেন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে এবং মেসিকে তারা একদম নিষ্প্রভ রাখতে পেরেছে। আমি
আমি গতকালকে প্রোগ্রামে বলেছিলাম আপনি মেসিকে আটকাতে পারবেন না, কিন্তু মেসির বল সাপ্লাইটা আটকাতে হবে, সেটাই করতে পেরেছে তারা। বল পজিশন যদি আমরা দেখি 65% ছিল স্পেনের, আর্জেন্টিনার ছিল 35%। টোটাল শট স্পেন নিয়েছে 20টি, আর্জেন্টিনা নিয়েছে মাত্র 2টি। যেই 2টি শট নিয়েছে সেটু একদম শেষ মুহূর্তে কর্নার কিক থেকে যেই আক্রমণ 2টি করেছিলেন লিওনেল মেসি। পাস যদি আমরা বলি 853টা পাস নিয়েছেন স্পেন, সেই ক্ষেত্রে 464টা পাস হচ্ছে আর্জেন্টিনার। কী পরিমাণ কম বেশি সেটা তো বোঝাই যাচ্ছে। এবং আমরা যদি সেভ দেখি, উনাই সিমন স্পেনের গোলকিপার, তাকে একটিও সেভ করতে হয়নি, কেননা অন টার্গেটে কোনো শটই যায়নি তাদেরকে। পক্ষান্তরে এমিলিয়ানো মার্টিনেজ 11টি সেভ করেছেন 20টি আক্রমণের মধ্যে। তো বোঝাই যাচ্ছে যে এমি মার্টিনেজের কল্যাণেই আসলে আর্জেন্টিনা এই যাত্রায় অনেকটাই বেঁচে গেছে। তো সব কিছু মিলিয়ে হতাশাজনক পারফরমেন্স অবশ্যই ছিল। জমজমাট গ্র্যান্ড একটা ফিনালে আমরা আশা করেছিলাম, কিন্তু দর্শকরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা একদম পুরো দল হিসেবে খারাপ পারফরমেন্স করেছে এবং তারা এতটাই অসহায় ছিল যে তারা মাঠে বারবার মেজাজ হারিয়েছে, ফাউল করেছে, কার্ড দেখিয়েছে। তো খুবই আনফর্চুনেট ছিল। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যদি একটু মেজাজটা ধরে রেখে, নার্ভটা শক্ত রেখে খেলতে পারতো, আর একটু বেটার ফাইট হতে পারতো, কিংবা তারা ম্যাচটা অন্তত টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যেতে পারতো। তো এই ছিল আমার কাছে ম্যাচ নিয়ে আপডেট। টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার কথা থেকে আসে, ম্যাচের অতিরিক্ত সময়ে কিন্তু স্পেন আর্জেন্টিনার জালে গোল করেছিল, কিন্তু সেই গোলটা বাতিল হয়েছে ভিএআরে। আসলে কি সেখানে ভ্যালিড ফাউল হয়েছে নাকি কোনো বিতর্ক আছে? আর দ্বিতীয় গোলটা নিয়ে যদি একটু ডিটেলসে জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, প্রথম গোলটা আমরা একটু দেখাই, আমাদের কাছে একটা ছবি আছে, গোলের ছবিটা দেখে আসলে আলোচনা করতে সুবিধা হবে। আমি যখন নিজেও দেখেছিলাম খেলাটা, আমিও কনফিউজ ছিলাম যে আসলে কি ফাউল কমিট হয়েছিল কিনা, কেননা রিপ্লেটা খুব দ্রুত দেখিয়ে শেষ করা হয়েছিল। তবে এখানে একটা, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখা আছে যে এখানে মিকেল মরেনো ওটামেন্ডির পায়ের নিচে তার পা পড়েছিল, অর্থাৎ একটা এখানে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল এবং সেই হিসেবে এটা ফাউল। তবে এটা কিন্তু মেজর কোনো ফাউল ছিল না, ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত। একটা দুজন ফুটবলার যখন একসাথে ট্যাকেল করতে যান, একে অন্যকে সরাতে যান, তখন এই ধরনের হয় এবং সেটা ফাউল দিতেই পারেন। তবে সবচেয়ে যেটা মানে দৃষ্টিকটু ছিল, ওটামেন্ডি যেভাবে ফাউলটা বড় করে দেখানোর জন্য যে একটা অ্যাক্টিং করেছেন, অভিনয় করেছেন, তিনি এমনভাবে লাফ দিয়ে উঠেছিলেন, মনে হয়েছিল খুব গুরুতর কোনো ফাউল হয়ে গেছে। সেই অ্যাপ্রোচটা আসলে, তো আর্জেন্টিনা আসলে তারা যখন এতটাই পিছিয়ে পড়েছিল, তাদের মাঠের এই অ্যাপ্রোচগুলো অনেকটা দৃষ্টিকটু ছিল। তবে এটা আপনি ফাউল বলতে হবে। এটা আমি যেটা বলছি, এটা 50-50 কল ছিল, চাইলে রেফারি নাও দিতে পারতো, কিন্তু ভিআর যখন কল করেছে সেটাকে তারা ফাউল করেছে। অ্যাকর্ডিং টু রুল বুক এটা ফাউল, সেই হিসেবে গোলটা ডিসঅ্যালাউ করা ঠিকই ছিল, আসলে অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। এবার আমরা দ্বিতীয় গোলটা, মানে যেই গোলটা স্পেন পেয়েছে সেই গোলটা নিয়ে একটু কথা বলতে চাই। গোলটা তো সবাই দেখেছে, ফেরান তোরেস গোলটা করেছেন, কিন্তু এই গোলটাতে আর্জেন্টিনা তো ডিজার্ভিংলি হেরেছে। অরন্ত এই ম্যাচে 3-4টি গোল তো আর্জেন্টিনার পাওয়া উচিতই ছিল, কিন্তু এই গোলটাও তারা এড়াতে পারতো। সেই গোলে কিন্তু সিমনের একটা অবদান আছে। আমরা একটু ছবিগুলো দেখাতে চাই আমাদের। এই যে গোলটা হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি, ফেরান তোরেস গোলটা করেছেন। একটু খেয়াল করুন, এই ছবিটার পেছন দিকে আমি যদি দেখি, এখানে সিমিওনি, জুলিয়ানো সিমিওনি দাঁড়িয়ে আছে, তার পিছনেই তিনি কিন্তু ফেরান তোরেসকে চাইলেই মার্ক করতে পারতেন খুব সহজে। এর পরের ছবিটা আমরা যদি একটু দেখাই, গোলের বিল্ড আপের একটা ছবি আছে আমার কাছ থেকে। যখন বলটা ওই কর্নার থেকে এসেছিল, আসার পর আপনি দেখুন বলটা যখন নিকো উইলিয়ামসের দিকে গিয়েছিল, তখন সিমিওনি এবং জুলেরমো কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এবং যেই সময় ফেরান তোরেস এবং সিমিওনি পাশাপাশি দাঁড়িয়ে আছেন, ফেরান তোরেস যখন বলের দিকে মুভ হচ্ছেন, তিনি যেহেতু দেখছেন বলটা তার দিকে আসছে, তখন সিমিওনি তাকে মার্ক না করে তার মোজো টানছিলেন, মোজাটা তার হয়তো নিচে নেমে গিয়েছিল। পরের ছবিটা একটু যদি দেখাতে চাই, আমার কাছে মনে হয় এখানে তিনি মনোসংযোগ হারিয়েছিলেন না কি হয়েছিলেন। তার পরবর্তীতে যখন গোলটাও হয়েছে, তারপরেও তিনি দেখুন, সবাই যখন হতাশ হয়েছে, তারা উদযাপন করছে, তিনি তার মোজাই ঠিক করছেন। আমি জানি না কি হয়েছিল, তার মোজাতে কিছু তো একটা হয়েছিল। তবে সিমিওনি যদি এখানে মার্ক করতেন, আমরা দেখেছি স্পেনের ফিনিশিং কিন্তু ভালো হচ্ছিল না। তারা এই ফেরান তোরেসও সহজ সুযোগ মিস করেছে, মিকেল মরেনো মিস করেছে, নিকো উইলিয়ামস মিস করেছিল। তাকে যদি একটু প্রেস করতে পারতো এই সিমিওনি, সেক্ষেত্রে হয়তো রেজাল্টটা ভিন্ন হতে পারতো, বা এত ক্লিনিক্যাল যে ফিনিশিংটা হয়েছে সেটার ক্ষেত্রে অনেকটা বাধা হতে পারতো। তো যাই হোক, অবশ্যই স্পেন ডিজার্ভিং টিম। আমি কখনোই বলছি না যে আর্জেন্টিনা খুব কষ্টে মষ্টে বা কোনোভাবেই জয়টা ছিনিয়ে নিয়েছে। স্পেন তারা ডমিনেটলি জিতেছে, এবং খুব তারা এই ম্যাচটা যদি আর্জেন্টিনা টাইব্রেকারে গিয়েও জিততো, তাহলে কিন্তু এটা খুব আনফেয়ার হতো স্পেনের প্রতি। তো সব কিছু মিলে স্পেনকে অভিনন্দন, তারা খুব ভালোভাবে ম্যাচটা জয় তুলে নিয়েছে। তবে আর্জেন্টিনা চাইলে এই গোলটা এড়াতে পারতো।
একদমই তাই। ম্যাচের মধ্যে আসলে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন নিশ্চয়ই সিমিওনে, এমনটা তো বলাই যাচ্ছে। গোল হওয়ার সময়ও তিনি আসলে নিজের মোজাটা ঠিক করছিলেন। যেমনটা বলছিলেন, অনেক বেশি ফাউল করছিল আর্জেন্টিনা। ফাইনালে তো প্রচুর পরিমাণে ফাউল করেছে, এটা একদমই দৃষ্টিকটু ছিল সবার কাছেই। সংখ্যাটাও কিন্তু নেহাত কম না, 25টির মতো ফাউল তারা করেছে। রেফারির হলুদ কার্ড ছিল। নিশ্চয়ই এই বিষয়গুলো যৌক্তিকই ছিল। রেফারিকে নিয়ে তো আসলে এই ম্যাচে কোনো বিতর্ক থাকার কথা নয়। আমার কাছে মনে হয় যে রেফারি আরও দুই একটা কার্ড দিতে পারতেন। আপনি যদি অনেকের মনে আছে কিনা যে লিয়ান্দ্রো পারাদেস নামার পরে যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে হলুদ কার্ডটা খেয়েছিলেন, এর পরবর্তীতে তিনি ডি বক্সের সামনে বেশ কয়েকটা স্পেনের ট্যাকেল আটকাতে গিয়ে ব্যাক থেকে পুশ করেছিলেন, বিহাইন্ড দ্য ব্যাক ট্যাকেল করেছিলেন, কোনোই দিয়েও ধাক্কা মেরেছিলেন। তো সেগুলো ফাউল দিয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু অলমোস্ট হলুদ কার্ডের মতো অফেন্স ছিল। তো সেটা হলে পারাদেসও কিন্তু নিশ্চিতভাবেই রেড কার্ড খেত, এবং ম্যাচ শেষে কিন্তু তিনি ডাগ আউটে মারামারি করে কিন্তু রেড কার্ডও খেয়েছেন, যদিও ম্যাচ শেষ হওয়ার পরে খেয়েছেন, কিন্তু ম্যাচেও হতে পারতো। আমাদের কিছু ছবি আছে, আমরা সেগুলো যদি দর্শকদের দেখাই, এগুলো সবাই এতক্ষণে দেখে ফেলেছে। এনজো ফার্নান্দেজ যেভাবে ফাউলটা করেছিল, আসলে এখানে একটা ফাউল পয়েন্ট আউট করার কোনো তো বিষয় না। এখানে আর্জেন্টিনা যে ফাউলগুলো করেছে, তারা মূলত যখন স্পেনের সঙ্গে বল দখলে লড়াইয়ে পারছিল না, তাদেরকে অসহায় মনে হচ্ছিল, তখন তারা আসলে এই ধরনের মেজাজ হারিয়েছেন। আমি ম্যাচ শেষে জলাতান ইব্রাহিমোভিচের একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে একজন ফুটবলার যখন মাঠে থাকে, তার পায়ে বল আসে না, তখন এই ধরনের হতাশা আসলে কাজ করে তাদের মধ্যে। তারা এই ম্যাচে তারা 25টি ফাউল করেছে। একটু যদি আরেকটা ছবি আছে আমাদের কাছে দেখাতে চাই, যে তারা 25টি ফাউল কোথায় কোথায় কোন স্পটগুলোতে করেছে, সেটি দেখলে হয়তো আরেকটু পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এই জোনগুলোতে যেই রেড ডটগুলো আছে, সেগুলোতে তারা ফাউল করেছে। ডান পাশের যেই সাইডটা, সেটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন, আর্জেন্টিনার গোলপোস্ট। এই অংশেই আপনি দেখুন, যখন আক্রমণে বেশি এসেছে তারা, তখনই ফাউল করেছে, নিজেদের হাফেও করেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে অসহায় হয়ে মেজাজ হারিয়েই তারা আসলে এই ফাউলগুলো করেছে। তবে আর্জেন্টিনা যদি এই ম্যাচটাতে তারা বল পজিশনে পিছিয়ে থাকার সত্ত্বেও তারা যদি মেজাজটা ধরে রাখতে পারতেন, এত ফাউল না করতেন, ইয়েলো কার্ড না খেতেন, ইভেন এনজো ফার্নান্দেজ যদি রেড কার্ড না খেতেন, স্পেন যেহেতু ফিনিশিংয়ে স্ট্রাগল করছিল, তারা ম্যাচটা কিন্তু সহসায় পেনাল্টি পর্যন্ত নিয়ে যেতে পারতো। তো আমার কাছে মনে হচ্ছে তারা অত্যাধিক অতিমাত্রায় ফাউল করে এবং মেজাজ হারার খেসারত্তায় ম্যাচটা হেরে দিয়েছে। অন্তত তারা ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত নিয়ে যেতেই পারতো। 10 জনের দল নিয়ে আসলে এই স্পেনের সঙ্গে পেরে ওঠাটা অলমোস্ট ইম্পসিবল, এবং তারা পারেওনি। রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটা নিশ্চয়ই আর্জেন্টিনার জন্যই এখন প্রযোজ্য। পুরো ম্যাচেই তো একক আধিপত্য দেখিয়ে আক্রমণ করে গেছে স্পেন, কিন্তু আর্জেন্টিনার আক্রমণ ভাগে যেন ধুলো জমেছিল, কোনো অ্যাটাক তো ছিলই না। আর এই নিয়ে দুই দলের ব্যবধান আসলে কেমন ছিল? হ্যাঁ, অনেক ব্যবধানই ছিল। আমরা একটু দেখাই, আমার কাছে একটা ছবি আছে, সেই ছবিটা দিয়ে আমরা স্পষ্টভাবে বোঝাতে পারবো যে আসলে আক্রমণের সংখ্যায় কে কেমনটা ছিল। আমার পেছনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, আর্জেন্টিনা মাত্র 2টি আক্রমণ করেছে, সেটাও একদম শেষ ভাগে। যেই পার্পল গোলাপি কালার যেই দুটো ডট দেখছেন, একটা লিওনেল মেসি করেছিল, একটা সিমোনে যেইটা করেছিল সেটা গোল পোস্টের উপর দিয়ে গিয়েছিল। এবং পক্ষান্তরে এই যে আক্রমণগুলো দেখছেন, সেই সবগুলোই ছিল আসলে স্পেনের আক্রমণ। তারা প্রচুর আক্রমণ করেছে, যেমনটা আমি এর আগেও বলেছি, তারা 20টির মতো আক্রমণ করেছে এবং ম্যাক্সিমামগুলি অন টার্গেটে হিট করেছিল, এবং 11টি সেভ কিন্তু সেখানে করেছেন দিবু মার্টিনেজের কারণে আসলে আর্জেন্টিনা বেঁচে গেছে, যার মধ্যে অধিকাংশ শটই অবশ্য দুর্বল ছিল, কিন্তু বেশ কয়েকটি শট খুবই ভালো ছিল যেগুলো গোল হতে পারত। এবার একটু দেখাতে চাই ম্যাচের আরও আমাদের কাছে কিছু তথ্য আছে, পরের ছবিটা দেখাতে চাই। এটা হলো অ্যাটাক ম্যাপ। আসলে পুরো ম্যাচ জুড়ে আমরা যদি দেখি, আপনি যদি উপরের রেড পিলারগুলো দেখেন, সেগুলো হলো স্পেনের আক্রমণ, নিচের যে নীল কালারের বা পার্পল কালারের পিলারগুলো আছে সেটা আর্জেন্টিনার। আপনি দেখুন পুরো ম্যাচ জুড়ে কিভাবে স্পেন আক্রমণ ডমিনেট করেছে, বিশেষ করে সেকেন্ড হাফে তারা প্রচুর আক্রমণ করেছে। আর্জেন্টিনার যে 2টি আক্রমণ হয়েছে সেটা একদম ম্যাচের শেষ ভাগে। তো এটাই আসলে বোঝাচ্ছে যে আক্রমণের ব্যবধানটা কত বেশি কম বেশি ছিল, আকাশ পাতাল ব্যবধানই বলতে পারেন আপনি অলমোস্ট। আমাদের কাছে আরেকটা ছবি আছে যেটা বলে গোল XG রেট, অর্থাৎ গোল পাবার সম্ভাবনার বিচারে গ্রাফটা কেমন থাকে। এই গ্রাফটা আমরা যদি দেখি, যে উপরের যে লাল কালারের গ্রাফটা, এটা হলো স্পেনের, আর নিচের যে নীল কালারের গ্রাফটা সেটা আর্জেন্টিনায়। আপনার দেখে মনে হতে পারে নিচের যেই নীল কালারের গ্রাফটা আছে এটা হয়তো কোনো লম্বা একটা লাইন, একটা দাগ, কেননা এটা উপরেই ওঠেনি, একেবারেই ফ্ল্যাট ছিল, তারা গোলের সুযোগই তৈরি করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে তারা স্পেনের জালে তো একটা শট পর্যন্ত নিতে পারেনি আর্জেন্টিনা। তো তাদের আক্রমণটা একদম গোলের সম্ভাবনাটা ফ্ল্যাটে গেছে। পক্ষান্তরে আপনি যদি স্পেনেরটা দেখেন, তারা পুরো সময় তাদের আস্তে আস্তে আক্রমণের ধারটা বাড়িয়েছে এবং গোলের সম্ভাবনা বেশি করে তারা জয়টা ছিনিয়ে নিয়েছে। তো সব কিছু মিলে আমরা যদি হিসেব করে দেখি যে আক্রমণের অনেক বেশি এগিয়েছিল স্পেন। আরেকটা তথ্য আছে, সেটা যদি একটু দর্শকদের আমরা দেখাতে চাই।
সেটা হলো যে স্পেন তাদের যে জয়রথ, এই বিশ্বকাপে তো তারা এখন একটা ম্যাচ হারেনি, কিন্তু তারা রেকর্ডও করে ফেলেছে। সেই তথ্যটা দেখাতে চাই, 2024 সালের মার্চ থেকে স্পেন কিন্তু হারেনি। এখন পর্যন্ত তারা 38টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 29টা জিতেছে, 9টা ড্র করেছে। এটা কিন্তু আনবিটেন থাকার রেকর্ড। এরকম এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড কারোই নেই। 38 ম্যাচ, এর আগে ইতালির ছিল, তারা 37 ম্যাচ অপরাজিত ছিল। ইতালি যেবার ইউরো জিতেছিল সেই ক্যাম্পেইনটাতে, এর আগে আবার অপরাজিত থাকার আরও 2টি রেকর্ড স্পেনের ছিল, ফ্রান্সের ছিল, ইতালিরই ছিল। তো সেটাও নিশ্চয়ই একটা অনবদ্য। ওয়ার্ল্ড কাপ জয়ের পাশাপাশি এমন একটা রেকর্ডে তারা ভাগ বসাতে পেরেছে। তো যারা স্পেনের সমর্থক আছেন তাদেরকে অভিনন্দন, দুর্দান্ত পারফরমেন্স করে আপনাদের দল আসলে দ্বিতীয় শিরোপা জিতেছে। 4 স্টার হয়নি আর্জেন্টিনার, 2 স্টার হয়েছে স্পেনের। একদমই তাই। হাসানুর, আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আরও অনেক বেশি আলোচনা রয়েছে এই ম্যাচের ইনসাইটস নিয়ে। রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক, এবং আবারও যুক্ত হতে চাই আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমানের সাথে। স্পেনের প্রতিটি খেলোয়াড় যে দুর্দান্ত খেলেছে সেটি আর বলার কোনো অপেক্ষা রাখে না। বিপরীতে আর্জেন্টিনাও তো অনেক ভুগেছে। দুই দলের প্লেয়ারদের পারফরম্যান্স ওভারঅল কেমন ছিল, আর রেটিং কাকে কত দেবেন সেটা জানাবেন। আসলে আমি যদি আর্জেন্টিনার কথা বলি, এক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি। সবাই খুবই অ্যাভারেজ পারফরমেন্স করেছেন। পক্ষান্তরে এমিলিয়ানো মার্টিনেজ আবার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আমরা একটু দেখাতে চাই রেটিং। এমিলিয়ানো মার্টিনেজই কিন্তু ম্যাচ সেরা পারফরমেন্স দিয়েছেন, তার রেটিং সবচেয়ে বেশি ছিল। আর্জেন্টিনা দিয়েই শুরু করি। এমিলিয়ানো মার্টিনেজ তিনি 11টা সেভ করেছেন, তার রেটিং 9.6, এবং বাকি যারা আছে সবাই কিন্তু অ্যাভারেজ। যেগুলো ইয়েলো রং, হলুদ রং থাকে, তারা তাদের সবারই রেটিং 6 বা 6-এর নিচে। তো বুঝতেই পারছেন খুবই সাদামাটা পারফরমেন্স। লিওনেল মেসি 7.1 রেটিং পেয়েছেন। তিনি আসলে শেষের দিকে দু একটা আক্রমণ ক্রিয়েট করতে পেরেছেন। আমরা যদি পক্ষান্তরে স্পেনের দেখি, বেনেয়া এবং ফেবিয়ান রুইস এবং ওয়ার জাবাল, এই তিনজন বাদে বাকি সবাই স্পট অন পারফরমেন্স করেছেন। বিশেষ করে কুবার্সির পারফরমেন্স এবং রদ্রির পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। এবং কুবার্সি যে ডিফেন্ডার আছে বার্সার, তিনিও, ইয়ামালকে নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু কুবার্সিও কিন্তু মাত্র 19 বছর বয়স, তার পারফরমেন্সটাও অনবদ্য ছিল। তো সব কিছু মিলিয়ে স্পেনের যারা সাবস্টিটিউট ছিল তাদের পারফরমেন্সটাও দুর্দান্ত ছিল, এবং আউটপ্লেড টোটালি আর্জেন্টিনাকে তারা করেছে। মেসি এবং মার্টিনেজ ছাড়া কেউই আসলে মানে তেমন বলার মতো পারফরমেন্সও করেনি। ইভেন মেসিকে অলমোস্ট পুরো ম্যাচই দেখা যায়নি, শেষ দিকে তিনি দু একটা আক্রমণ ক্রিয়েট করতে পেরেছেন। মেসির কথা বলছিলেন, ফাইনালে পুরো সময়টাই তো নিজের ছায়া হয়েই ছিলেন মেসি। তিনি আসলে খেলবেন, তিনি তো বলটাই পাননি। তারপরও সেই ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের কি প্লেয়ার কারা ছিল আপনার চোখে, বা যদি একটু মার্ক করে প্লেয়ারদের পারফরমেন্স আপনার কাছ থেকে জানতে চাই। আমি আসলে কি প্লেয়ার বলতে চাই না, ইম্পর্টেন্ট পার্সনদের পারফরমেন্সটা দেখাতে চাই, কারা হিট হলো কারা ফ্লপ হলো। আমি যদি বলি যে স্পেনের ক্ষেত্রে আমি একটু আগেও বললাম যে আমার কাছে রদ্রির পারফরমেন্স এবং কুবার্সির পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে যেহেতু গোল করেছে ফেরান তোরেস, ফুটবল গোলের খেলা, এই খেলাটা যদি গোল না হতো অন্তত টাইব্রেকার পর্যন্ত গেলে কিন্তু 50-50 হয়ে যেত। ফেরান তোরেসের পারফরমেন্সটা দেখাতে চাই। তিনি সাবস্টিটিউট নেমে একটা গোল করেছেন, আরও গোলের সুযোগও কিন্তু তিনি পেয়েছিলেন, মিস করেছিলেন। একটি গোল তো করেছেন, তিনি টোটাল 3টি শট নিয়েছেন, টাচেস নিয়েছেন 22টি, তার টোটাল ক্যারি ছিল 36.2 মিটার এবং রেটিং পেয়েছেন 7.3। তিনি আরও একটা গোল করেছিলেন যেটা অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল, তো সেই জায়গা থেকেও তিনি একটা ভালো রান নিয়েছিলেন, কিন্তু খুব ক্লোজ অফসাইড ছিল। এবার যদি আমরা দেখাতে চাই লিওনেল মেসির পারফরমেন্সটা, লিওনেল মেসি কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি, যদিও তার রেটিং 7+ ছিল, কিন্তু সেটা আমি শিওর যে ও ইনজুরি টাইমে অতিরিক্ত সময়ের শেষের দিকে তিনি 2-একটা অ্যাটাক তৈরি করেছিলেন সেটার জন্য। তো মেসি হতাশ করেছে এই ম্যাচে। বিশ্বকাপে হয়তো এই প্রথম তিনি একটা খারাপ ম্যাচ খেললেন। 8ম ম্যাচে এসে টোটাল তিনি একটা শট নিয়েছেন মাত্র, গ্রাউন্ড ডুয়েলও বেশি করতে পারেনি, মাত্র 54 বার তিনি বল দখলে নিয়েছেন। টোটাল ক্যারি আমি যদি, আমার মনে আছে তিনি কোয়ার্টার ফাইনালে 400 সাম প্লাস তিনি ক্যারি করেছিলেন, সেই জায়গায় তার 128.5 মিটার তিনি ক্যারি করেছেন, তার রেটিং পয়েন্ট 7.1। তো সব কিছু মিলে মেসির মতো ছিল না, তবে এরকম একটা অফ ডে যেতেই পারে, যেহেতু মেসির কাছে তার সতীর্থরা বল যোগানে দিতে পারেনি, স্পেন এতটাই ডিসিপ্লিন ছিলেন। এবার এমিলিয়ানো মার্টিনেজের কথা না বললেই নয়, আমি এর আগেও বলে ফেলেছি যে যখন দলীয় রেটিংয়ের কথা বলেছিলাম যে তিনি 11টি সেভ করেছেন, তিনি সবচেয়ে হাইয়েস্ট রেটিং প্রাপ্ত ফুটবলার। ইনসাইড দ্য বক্সে সেভ করেছেন 5টি টোটাল টাচেস, তার কাছে বল এসেছে 70 বার এবং ক্যারি করেছেন 69.5 মিটার এবং তার রেটিং 9.6। তো কি দুর্দান্ত পারফরমেন্স করেছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।
একদমই তাই। তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই কিন্তু অনেকগুলো গোল আসলে হজম করতে হয়নি আর্জেন্টিনাকে। গোলের কথা বলছিলাম যে 8 গোল আর 4 অ্যাসিস্ট করেও গোল্ডেন বুট পেলেন না মেসি। মর্যাদার এই পুরস্কারটা আসলে উঠেছে স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। এ নিয়ে সমর্থকদের মনে তো বেশ কিছু প্রশ্ন জেগেছে, সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কথা হচ্ছে। আপনার কাছে যদি জানতে চাই এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এছাড়া গোল্ডেন বল, গ্লাভস আর বাকি পুরস্কার তো নিশ্চয়ই যোগ্য হাতেই উঠেছে। হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করার আগে একটা ছবি আছে আমাদের হাতে, দেখাতে চাই যারা যারা পুরস্কার পেয়েছেন সেটা একটু দর্শকদের দেখাই। ইতিমধ্যে আমি জানি সবাই জেনে গেছেন। এখানে কুবার্সির কথা আমি বলছিলাম যে ইয়ামালের আলোচনা হচ্ছে, কিন্তু কুবার্সি ইয়াং প্লেয়ার, খুব দুর্দান্ত পারফরমেন্স করছেন। তিনি ডিফেন্ডার, তিনি স্পেনের বেস্ট ডিফেন্ডার ছিলেন, এবার ওয়ার্ল্ড কাপের বেস্ট ডিফেন্ডার ছিলেন কুবার্সি। তিনি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এবং মাঝখানে রদ্রি গোল্ডেন বল পেয়েছেন এবং বেস্ট গোলকিপার হয়েছেন উনাই সিমন। পুরো বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়েছেন, 8 ম্যাচের মধ্যে 7টি ক্লিন শিট আছে। এখন এই ছবিতে আরেকজন নেই, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তিনি গোল্ডেন বুট পেয়েছেন, সেটা তো আমরা গতকালকেই জেনেছি। তিনি মেসির চেয়ে 2টি গোল বেশি করে গোল্ডেন বুটটা জিতেছেন। এখন কোনো বিষয়টা নিয়ে আলোচনা নেই, আলোচনায় রদ্রির পারফরমেন্সটা আছে। আমরা একটু রদ্রির কিছু তথ্য আছে আমাদের, তিনি পারফরমেন্সটা কীভাবে করেছেন সেটা দেখিয়ে তারপরে রদ্রি পাবার সপক্ষে যেই যুক্তিটা সেটা আমি দিতে চাই। রদ্রি আসলে পাস দিয়েছে পুরো বিশ্বকাপে 799টি, তার মধ্যে সফল পাস দিয়েছেন 747টি। আপনি অ্যাকুরেসি দেখুন, এটা প্রায় 93-94% অ্যাকুরেসি তার, সেটা কিন্তু অনবদ্য, রিমার্কেবল। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সফল পাস এবং পাস দিয়েছেন তিনি মোট বিশ্বকাপের 8 ম্যাচে দৌড়েছেন 96.23 কিলোমিটার, মানে অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি তিনি দৌড়েছেন, ডিস্টেন্স কভার করেছেন এই বিশ্বকাপে। সেটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ, তার ফিটনেস কতটা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তিনি বল রিসিভ করেছেন 414টি, তিনি যেমন প্রায় 800টি পাস দিয়েছেন 799টি, তিনি কিন্তু আবার পাস রিসিভও করেছেন। তাকে প্রচুর পরিমাণ তার সতীর্থরা তাকে খুঁজে নেয়, কেননা ম্যাচের টেম্পোটা কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণটা তিনি করে থাকেন। এবং এছাড়াও এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গ্রাউন্ড ডুয়েল এবং ট্যাকেল জয়ের কীর্তিটাও তার। তো সব কিছু মিলিয়ে এখন আমি বলি যে মেসি কেন পেল না, রদ্রি কেন পেল। আমার মনে হয় বিশ্বকাপ ফাইনালটা যদি আর্জেন্টিনা জিতত সেক্ষেত্রে সেটা লিওনেল মেসিই পেতেন, তার একটা অবদান ছিল। কিন্তু যেহেতু তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি তো স্ট্রাইকার নন। আপনি যদি গোলের বিচারেই সেরা খেলোয়াড় সবসময় বাছাই করে নিতে যান সেক্ষেত্রে তো স্ট্রাইকাররা ছাড়া কেউ গোল্ডেন বল বা গোল্ডেন বুট পাবে না। গোল্ডেন বুট তো স্ট্রাইকারদের জন্যই, গোল্ডেন বল তো তারা পাবে না। আপনি যদি অবাক হতাম না আপনি যদি উনাই সিমোনকে গোল্ডেন বল দিতে পারেন, কিন্তু যেহেতু সেরা খেলোয়াড় মানে এই নয় যে আপনাকে বেশি বেশি গোল করতে হবে। স্পেনকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, স্পেনের ডিফেন্স, স্পেনের অ্যাটাক, স্পেনের এই বিশ্বকাপ পারফরমেন্সেরই প্রাণ ছিল কিন্তু রদ্রি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে খুবই জাস্টিফাই ছিল। এবং আমি গতকালকে শোতেও কিন্তু বলেছিলাম যে বিশ্বকাপ যদি স্পেন জেতে সেক্ষেত্রে রদ্রির সম্ভাবনা বেশি, এবং যদি আর্জেন্টিনা জেতে সেক্ষেত্রে মেসির সম্ভাবনাই বেশি। সেটাই হয়েছে, স্পেন এবং রদ্রি যোগ্য দল হিসেবে এই দুই ব্যক্তিগত এবং দলগত ট্রফি জিতেছে। এই ব্যাপারে আসলে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। হাসিনুর, অনেক ধন্যবাদ। এই পুরো মাস জুড়ে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনার সব থটস শেয়ার করেছেন, ম্যাচের খবরাখবর এবং ম্যাচের ইন ডিটেলস আমাদের জানিয়েছেন। নিশ্চয়ই আবারও কোনো এক শোতে আপনার সাথে আমাদের আবারও কথা হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রোমাঞ্চ, নাটকীয়তা, উন্মাদনা, রেকর্ডের সব খতিয়ান পেরিয়ে 39 দিনের বিশ্বকাপ কিন্তু শেষ হয়ে গেছে এবং রোড টু নিউ ইয়র্কও তার যাত্রা শেষ করবে আজকের মতন, এবং এবারের মতন আবারও নিশ্চয়ই 4 বছর পরে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আর এই ছিল আজকের রোড টু নিউ ইয়র্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।